আমরা এখন ডিসকাস করব যে এসইওর বিভিন্ন টেকনিক্যাল টার্ম সম্পর্কে। টেকনিক্যাল টার্মস অফ এসইউ। তো আমরা এসইউ যখন কাজ যখন আমরা করতে যাব তখন কিছু কিছু টপিক আমাদের বারবারই আসবে। তো সেই বিষয়গুলো আমরা আলাদা করে আগে থেকে আমরা জেনে নিচ্ছি। প্রথম হচ্ছে লিঙ্ক। লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম। তো লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম এই তিনটে জিনিস একই জিনিস, জাস্ট তিন নামে জিনিসটাকে ডাকা হয়। এটা হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম, মানে লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম। যেমন আমরা প্রথম আলো যখন খুলি, আমরা এই যে এটা আমরা লিখি www ডট, এই যে এই জিনিসটা আমরা লিখি www ডট প্রথমালো ডট কম। তাহলে এই www ডট প্রথমালো ডট কম এটাকে বলা হয় লিঙ্ক অথবা ইউআরএল অথবা ডোমেইন নেম। আচ্ছা, এখন দেখুন ঠিক এটার ইউআরএল হচ্ছে প্রথমালো ডট কম, এটার ইউআরএল হচ্ছে সামহার ইন ব্লগ ডট নেট। এই যে এই পুরোটা যা দেখতে পাচ্ছি পুরোটাকে বলে লিঙ্ক অথবা ইউআরএল। এই কার ফোরাম ডট নেট এটাকে বলে ইউআরএল অথবা লিঙ্ক অথবা ডোমেইন নেম। আচ্ছা, এবার লিঙ্কটা আমরা আরেকটু দেখি। এই যে এই লিঙ্কটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ড নিয়ে যাচ্ছি। দেখুন এই যে এটা লিঙ্ক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম আলোর লিঙ্ক অথবা প্রথম আলোর ইউআরএল অথবা প্রথম আলোর ডোমেইন নেম। আচ্ছা, এখন একটু মজার বিষয় দেখুন। এই যে আমরা প্রথম আলো ডট কমের পরে এখানে আর কিছু নেই, এটা হচ্ছে মেন ইউআরএল। এখন আমরা যখন কোথাও যখন আমরা ক্লিক করব, সাপোজ এই যে আমরা যখন একটা নিউজের উপর আমরা যখন আমরা ক্লিক করব, সাপোজ আমরা এই যে এখানে আমরা ক্লিক করলাম যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন। যখন আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে আমরা ক্লিক করলাম, দেখুন লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল। সরি, এটা আর একটা লিঙ্কে চলে গেল। সাপোজ আমরা এখানে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রথম আলো ডট কমের পাশে একটা এক্সট্রা একটা লিঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই পেজের লিঙ্ক। মানে প্রথম আলোতে যদি 1000টা পৃষ্ঠা থাকে, তাহলে 1000টা পৃষ্ঠার জন্য 1000টা আলাদা আলাদা ইউআরএল অথবা লিঙ্ক আমরা পাবো। যেমন এই লিঙ্কটাকে কপি করে যেটা আমি নিয়ে যাই, কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ডে আমি নিয়ে যাচ্ছি। দেখুন এই দুইটা লিঙ্ক তৈরি হলো। আমি প্রথম আলো আমি কেটে দিচ্ছি। তাহলে এখন দেখুন আমি যদি প্রথম লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেখুন আমি যদি প্রথম লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা সোজা প্রথম আলোতে চলে যাব। আমি ক্লিক করছি, মানে প্রথম আলোর মূল পেজটা ওপেন হবে, মানে হোম পেজটা ওপেন হলো। আমি এটা কেটে দিচ্ছি। মানে এখানে সবগুলো নিউজ আমি দেখতে পাচ্ছি, এই সবগুলো নিউজ আমি দেখতে পাচ্ছি। বাট আবার যখন আমি স্পেসিফিক একটা পেজ, মানে যে পেজটা আমি একটু আগে খুলেছিলাম, একটা পেজে যদি আমি যেতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি একটা পেজে চলে যাব। জাস্ট
এই যে এই নিউজটা আমার সামনে চলে এসছে। তাহলে প্রথম আলোতে যদি 1000টা এরকম পেজ থাকে, তাহলে 1000টা পেজের জন্য আলাদা আলাদা 1000টা লিঙ্ক আছে, 1000টা ইউআরএল আছে। মানে আমরা যে কোনো সাইটে সাপোজ আমরা এই হেলথ ফোরাম, দেখুন এই যে কার ফোরাম ডট নেট এখানে আছে। ঠিক আমরা যখন কোনো একটা জায়গায় যখন আমরা ক্লিক করব, সাপোজ আমি এখানে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলাম, এই পেজে আমি ক্লিক করলাম, তাহলে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেল। মানে এই পেজে সরাসরি আসার রাস্তা হচ্ছে এই ইউআরএলটা। মানে আমরা সহজ কথায় একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে ঠিক ততগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউআরএল অথবা লিঙ্ক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউআরএল অথবা লিঙ্ক কি। আচ্ছা, এখন হচ্ছে ডু ফলো লিঙ্ক অথবা নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক কাকে বলে? বিষয়টা ছিল খুবই সহজ। ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করা যায়। যেমন আমি যখন কোনো একটা সাইটে গেলাম, যেমন এটা এই লিঙ্কটা, এই যে habolsite.org, এখানে ক্লিক করলে এখন ওই সাইটটা খুলে যাবে। এই যে এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, মানে এটা হাতের মতো চলে আসছে এবং সেই লিঙ্কটা লাইভ দেখাচ্ছে। তো এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক মানে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে। আবার দেখুন আমরা কিছু লিঙ্ক আছে নো ফলো লিঙ্ক, যেমন যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না। যাই হোক, বিষয়টি আপনারা বুঝতে পারবেন। মানে নর্মাল লেখার মতো হলেই সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যেটা নর্মাল লেখার মতো না, এক মিনিট, আমরা ডু ফলো লিঙ্কটাকে চিনলে হবে। এই যেমন এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যে লিঙ্কটা লাইভ না, যে লিঙ্কটা নর্মাল লেখার মতো, যেমন এইটা যদি কালো লেখা এবং এইভাবে হাতের মতো, যেমন এই লেখাটা একটা নো ফলো লিঙ্ক। সাপোজ এটা একটা ওয়েবসাইটের নাম, তাহলে এখানে হাতের মতো তৈরি হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নো ফলো, মানে এখানে লিঙ্ক ক্লিক করলে কোনো কাজ হবে না। আবার এটা হচ্ছে কি, এটা ডু ফলো এবং এটা নো ফলো। তো ডু ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে, আর নো ফলো লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না। মানে নর্মাল লেখার মতো যেটা, সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তাহলে নো ফলো লিঙ্ক আমাদের বিবেচ্য বিষয় না, এবং এটা আপনার না চিনলেও চলবে। আমাদের যেটা চিনতে হবে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। যেমন এইটা একটা ডু ফলো লিঙ্ক, এবং এই ডু ফলো লিঙ্ক নিয়ে আমাদের কাজ। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কাকে বলে? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের আভ্যন্তরীণ লিঙ্কগুলো। যেমন যেমন ধরুন এই সাইটের এই যে লিঙ্কগুলো, যেমন এখানে ক্লিক করলে, এই যে নোটিশ বোর্ডে ক্লিক করলে আমরা এখানে এক জায়গায় চলে যাব, এখানে ক্লিক করলে এখানে আরেক জায়গায় চলে যাব, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ঠিক তেমনি এই সাইটে এই যে রেজিস্টার, ক্যালেন্ডার, মেম্বার লিস্ট, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে এখানে ক্লিক করলে যে এই সাইটের ভিতরেই থাকবে, এই সাইটের বাইরে যাবে না। যেমন আমি রেজিস্টারে ক্লিক করলাম, তাহলে এই যে কার ফোরামের ভিতরেই থাকবো, কার ফোরাম থেকে আমি বেরোচ্ছি না। যেমন এইটা
এই যে আর্টিকেল সেটে অ্যাজাইন আর্টিকেলসে, যেমন এই যে হেলথ অ্যান্ড ফিটনেস, আকুপাংচার, এবং এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখানে আমি ক্লিক করলে আমি এই সাইট থেকে আমি বের হব না। ইন্টারনাল লিঙ্ক মানে যে লিঙ্কে ক্লিক করলে আমি এই সাইটের ভিতরেই থাকবো। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে লিঙ্কে ক্লিক করলে আমি এই সাইট ছেড়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমি ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছি। সাপোজ আমি হেলথ অ্যান্ড ফিটনেস আমি ক্লিক করলাম, যেমন আকুপাংচার, এটা হচ্ছে এই সাইটের একটা ইন্টারনাল লিঙ্ক, মানে আরেকটা পেজ এই সাইটের। আমি যদি এখানে আকুপাংচারে ক্লিক করি, তাহলে আমি এই যে অ্যাজাইন আর্টিকেলসের মধ্যেই থাকবো, আমি এই সাইট ছেড়ে বের হব না। দেখুন অ্যাজাইন আর্টিকেলসের মধ্যে আমি আছি, বাট অন্য একটা পেজে। আমি যদি অ্যালার্জিসে ক্লিক করি, অ্যালার্জি, ঠিক অন্য একটা পেজ ওপেন হবে, কিন্তু অ্যাজাইন আর্টিকেলসের ভিতরেই থাকবে। এখন দেখুন, এগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এই যে এগুলো। এখন আমি যদি এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে অ্যাজাইন আর্টিকেলস ছেড়ে এটা অন্য পেজে চলে যাবে। এক্সটার্নাল লিঙ্ক। দেখুন আমি এখানে ক্লিক করছি, দেখুন এখন অন্য একটা পেজ ওপেন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে যেই লিঙ্কে ক্লিক করলে ওই সাইটের ভিতরেই থাকবে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যেই লিঙ্কে ক্লিক করলে ওই সাইট ছেড়ে বেরিয়ে যাবে, মানে অন্য কোনো সাইটে চলে যাবে, সেই লিঙ্কটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এখন আমরা বুঝবো ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে, আচ্ছা আমি প্রথম আলোর পেজটা দেখিয়ে আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এখান থেকে আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে প্রথম আলোতে এই যে বসুধার এখানে অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এখানে কোনো অ্যাড আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমরা এই যে গ্রামীণ ফোনের আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। তাহলে এই গ্রামীণ ফোন হচ্ছে, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, মানে ঠিক আচ্ছা আমরা আগে ইনবাউন্ড লিঙ্কটা পড়ি। আচ্ছা, আগে আমরা আউটবাউন্ড লিঙ্কটা বুঝি। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে এক্সটার্নাল লিঙ্কের আরেক নাম হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, মানে যে লিঙ্কে ক্লিক করলে সেই সাইট ছেড়ে চলে যাবে। অ্যাকচুয়ালি ইনবাউন্ড এবং আউটবাউন্ড এটা দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। যেমন প্রথম আলো এই লিঙ্কটাকে বলবে আউটবাউন্ড লিঙ্ক। যেমন এই লিঙ্কে ক্লিক করলে এটা এই প্রথম আলো ছেড়ে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে যাবে। তাহলে প্রথম আলো এই লিঙ্কটাকে বলবে আউটবাউন্ড লিঙ্ক, যেহেতু প্রথম আলোর ছেড়ে আউটে চলে যাচ্ছে। আচ্ছা, এবং কিন্তু এই যে প্রথম আলো গ্রামীণ ফোন এই লিঙ্কটাকে কি বলবে? কারণ গ্রামীণ ফোন কোম্পানি এই লিঙ্কটাকে বলবে ইনবাউন্ড লিঙ্ক, কারণ এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে গ্রামীণ ফোনে কোনো ভিজিটর ইন হবে। তো একই জিনিস দুইজনে দুই নামে চিনবে। যেমন আমরা যখন এক্সপোর্ট এবং ইম্পোর্ট, একটা মাল চায়না থেকে বাংলাদেশে আসছে, তো এখানে কাজ কিন্তু একটা হচ্ছে যে মালটা চায়না থেকে বাংলাদেশে আসছে জাহাজে করে। তো এখানে যে মালটা আনবে তাকে মানে ইম্পোর্টার এটাকে বলে ইম্পোর্ট। আর এক্সপোর্টার, যে কোম্পানি এটা সেল করেছে সে বলবে এটাকে এক্সপোর্ট। কাজ কিন্তু একটাই হচ্ছে যে মালটা চায়না থেকে বাংলাদেশে আসছে। ঠিক এই কাজটাকে চায়নার ওই লোক বলবে এক্সপোর্ট, আর বাংলাদেশের যে কিনছে সে বলবে ইম্পোর্ট।
ঠিক তেমনি একটা লিঙ্ক, এই যে একই লিঙ্ক, এই যে আমরা কালো রঙের যে লিঙ্কটা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোনের, এই লিঙ্কটাকে প্রথম আলো বলবে আউটবাউন্ড লিঙ্ক, আর গ্রামীণ ফোন বলবে ইনবাউন্ড লিঙ্ক। কারণ প্রথম আলো আউটবাউন্ড লিঙ্ক বলবে এই কারণে, কারণ এখানে ক্লিক করলে প্রথম আলো ছেড়ে মানে আউটে চলে যাচ্ছে, সেই জন্য আউটবাউন্ড লিঙ্ক। আর গ্রামীণ ফোন ইনবাউন্ড লিঙ্ক বলবে এই কারণে যে এখানে ক্লিক করার মাধ্যমে গ্রামীণ ফোনে ইন করছে। এখন আমরা বুঝবো লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট। লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তো লিঙ্ক বিল্ডিং কি এবং ব্যাকলিঙ্ক কি? আসলে এই বিষয়টাও সেম, মানে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক আসলে একই জিনিস, জাস্ট দুইজনে দুই নামে চিনে। ঠিক তেমনি লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট দুইটাও একই জিনিস। সাপোজ এইটা, এই যে এই লিঙ্কটা, এই যে কালো রঙের যে গ্রামীণ ফোনের লিঙ্কটা, এটা প্রথম আলো এই লিঙ্কটা তৈরি করলো, মানে প্রথম আলো ডিজাইন করে তার সাইটে এটা মানে পোস্ট করলো। তাহলে এটা প্রথম আলো বলবে এটাকে লিঙ্ক বিল্ডিং, কারণ প্রথম আলো এই লিঙ্কটা বিল্ড করেছে। ঠিক তেমনি প্রথম আলো এই লিঙ্কটা বিল্ড করেছে, এই যে বসুধার লিঙ্কটা, প্রথম আলো এটাকে বলবে লিঙ্ক, মানে লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, এবার দেখুন ঠিক সেম গ্রামীণ ফোন এই লিঙ্কটাকে কি বলবে, মানে প্রথম আলো এই লিঙ্কটাকে বলছে কি লিঙ্ক বিল্ডিং, কারণ প্রথম আলো নিচে এই লিঙ্কটা বিল্ড করেছে, তো সেই জন্য তার কাছে এটা লিঙ্ক বিল্ডিং। মানে এটা হচ্ছে লিঙ্ক, এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা আরেকটা সাইটে চলে যাব, এটা হচ্ছে লিঙ্ক। তো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং প্রথম আলোর পক্ষ থেকে। আর গ্রামীণ ফোন এটাকে কি বলবে? গ্রামীণ ফোন বলবে যে আমার একটা ব্যাক লিঙ্ক প্রথম আলো তো আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে একই জিনিস, সেম জিনিস। প্রথম আলো বলছে লিঙ্ক বিল্ডিং এবং গ্রামীণ ফোন বলছে ব্যাক লিঙ্ক। ঠিক ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্কের মতোই। ইটস ভেরি ইজি। আচ্ছা, এখন আমরা বুঝবো অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট বিষয়টা কি? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে, দেখুন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাবল সাইট ডট ওআরজি, এখানে পুরো সাইটের নামটা দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি কি হাবল সাইট, মানে সম্পূর্ণ লিঙ্কটাকে যদি আমরা আমরা দেখি তাহলে আমরা এটাকে বলি লিঙ্ক। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। অ্যাঙ্কর টেক্সট কি? যেমন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে www.odex.com, এটা হচ্ছে লিঙ্ক। কারণ আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমি ওডেক্সে চলে যাব, www.microwokers.com, এখানে আমি ক্লিক করলে মাইক্রোওকার্স ওয়েবসাইটে আমি চলে যাব। তো এই odex.com, আমি এই লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি যে আমি ক্লিক করলে কোন ওয়েবসাইটে চলে যাব। বাট মাঝে মধ্যে এমন দেখা যায় যে আমরা একটা শব্দে ক্লিক করবো, শব্দে ক্লিক করলে আমরা ওই সাইটে চলে যাচ্ছি। তাহলে এখানে যদি odex.com না লেখা না থেকে যদি লেখা থাকতো যে অনলাইন জব, অথবা অন্য একটা লেখা যদি লেখা থাকতো, আমরা সেই লেখাতে ক্লিক করলে আমরা ওডেক্সে চলে যাচ্ছি, তাহলে সেই লেখাটাকে বলতো অ্যাঙ্কর টেক্সট। মনে করেন এখানে আমি এখানে দেখছি www.odex.com, সাপোজ আমরা এখানে odex.com দেখছি না, আমরা এখানে দেখছি, তাহলে odex.com যে দেখছি এটাকে বলে লিঙ্ক। বাট এটা না লিখে এখানে যদি লিখতো যে অনলাইন জব, তাহলে এই লেখাটাকে বলতো অ্যাঙ্কর। অথবা যদি অন্য কিছু লিখতো, সাপোজ আমি লিখলাম www.facebook.com, তাহলে facebook.com হচ্ছে লিঙ্ক। আবার আমি চাইলাম যে facebook.com মানুষ দেখবে না, মানুষ দেখবে ফ্রেন্ডস, যে মানুষ ফ্রেন্ডসের উপর ক্লিক করলেই ফেসবুক খুলে যাবে, তাহলে ওই ফ্রেন্ডস কথাটা হচ্ছে অ্যাঙ্কর, মানে যে লেখার উপর মানুষ ক্লিক করবে। যাই হোক, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে আরও আপনাদের ক্লিয়ার হবে।
আমি আপনাদের এখন যে লিঙ্ক বিল্ডিং যে প্রসিডিউরটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। লিঙ্ক কিভাবে বিল্ড করতে হয়। দেখুন আমি এখন দেখাচ্ছি যে এমএস ওয়ার্ডে লিঙ্ক কিভাবে বিল্ড করতে হয়, মানে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। মনে করুন আমি লিখলাম যে অনলাইন জবস। আমি চাচ্ছি যে অনলাইন জবসের উপর ক্লিক করলে, অনলাইন জবস লেখার উপরে ক্লিক করলে তারা ওডেক্সে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি অনলাইন লেখাটাকে, অনলাইন জবস লেখাকে অ্যাঙ্কর করব। www.odex.com এই লেখাটাকে আমি মানুষকে দেখাবো না। আমি অনলাইন জবসে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি ক্লিক করব অ্যাঙ্কর হাইপার লিঙ্ক। দেখুন এমএস ওয়ার্ডের যে অপশনটা ইনসার্ট হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কে আমি ক্লিক করব। একটা বক্স ওপেন হয়েছে, এটার মধ্যে যে নিচে অ্যাড্রেস ফিল্ডে আমি লিখে দেবো www.odex.com। তাহলে এই যে অনলাইন জবসের উপরে যখন কেউ ক্লিক করবে, ক্লিক করলে এই যে এই লিঙ্কটা খুলে যাবে, ওডেক্স খুলে যাবে। দেখুন সে লিঙ্কটা লাইভ হয়ে গেল। আমি প্রসেসটা আরেকবার দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি যে ফ্রেন্ডসে ক্লিক করলে, ফ্রেন্ডস লেখার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুক খুলে যাবে। তাহলে আমরা জাস্ট এটা সিলেক্ট করব, করে আমরা এখানে ক্লিক করলাম, করে www.facebook.com লাইভ হয়ে গেল। আবার আমরা চাচ্ছি যে সার্চ কথার উপর কেউ ক্লিক করলে গুগল খুলে যাবে। তাহলে আমরা সার্চে আমরা সিলেক্ট করলাম, করে আমরা অ্যাঙ্করে ক্লিক করলাম, আমরা লিখবো www.google.com। তাহলে দেখুন আমরা আবার প্র্যাকটিক্যালি করে দেখি। আমি যদি অনলাইন লেখার উপর যদি ক্লিক করি, অনলাইন জবস মানে কন্ট্রোল চেপে ধরে যখন আমি অনলাইন জবসের উপরে ক্লিক করলাম, কারণ এমএস ওয়ার্ডে যখন লিঙ্কে ক্লিক করার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করতে হয়, বাট কিছু ভার্সনে কন্ট্রোল না চেপেও ক্লিক করলে কাজ হয়। দেখুন আমরা অনলাইন জবসের উপর যখন আমরা ক্লিক করলাম তখন ওডেক্স খুলে গেল। আবার দেখুন আমরা ফ্রেন্ডসের উপর যখন ক্লিক করব, আমি কন্ট্রোল চেপে ক্লিক করলাম, তাহলে ফেসবুক খুলে যাবে। এই যে ফেসবুক খুলে যাচ্ছে। আবার দেখুন আমি যখন সার্চের উপর যখন আমি ক্লিক করব তখন গুগল খুলে যাবে। কন্ট্রোল চেপে ধরে যখন আমি সার্চে ক্লিক করলাম তখন গুগল খুলে যাবে। এই যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়। আমি এবার একটা ফরম্যাটে আমি লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। আমরা যেটা লিঙ্ক তৈরি করলাম সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ফরম্যাটে, মানে এমএস ওয়ার্ড লিঙ্ক তৈরি করা। এবার আমি এইচটিএমএল ফরম্যাটে লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি, মানে ওয়েবসাইটে লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে গেলাম, আমি এখানে লগ ইন করছি। এই যে পাবলিশ আর্টিকেল। আচ্ছা, আমরা যখন পাবলিশ আর্টিকেল অথবা নিউ পোস্ট মানে আমরা লেখার জন্য আমরা এই বিষয় নিয়ে পরে আমরা বিস্তারিত আলাপ করব। আমি জাস্ট লিঙ্ক তৈরি করার অপশনটা দেখাচ্ছি। আপনারা এই প্রসিডিউরটা মনোযোগ দিয়ে না দেখলেও চলবে, জাস্ট লিঙ্ক কীভাবে তৈরি হয় সেটা দেখলে চলবে। দেখুন এই যে আর্টিকেল বডি, আমরা এখানে কোনো একটা লিঙ্ক তৈরি করব। তো দেখুন আমরা ওই এমএস ওয়ার্ডে যে লিঙ্ক হাইপার লিঙ্ক তৈরি করার যে অপশনটা দেখেছিলাম, এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। এই যে লিঙ্কটা দেখুন, চেইন, এখানে লেখা আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক। আর আমরা এমএস ওয়ার্ডে যেভাবে দেখেছি, আমরা এই যে এটা পৃথিবীর নিচে চেইন, ইনসার্ট হাইপার লিঙ্ক। এটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাটে,
যখন আমরা HTML ফরম্যাটে দেখব তখন হচ্ছে এই যে জাস্ট চেইন। ওকে, তাহলে দেখুন আমরা ঠিক একইভাবে তৈরি করছি। আমি চাচ্ছি অনলাইন জব লিখবো, অনলাইন জবস লিখবো। অনলাইন জবস লিখলে মানুষ অনলাইন জবসে ক্লিক করলে মানুষ ওডেক্সে চলে যাবে। তাহলে এটা সিলেক্ট করার পরে এই যে লিঙ্কে ক্লিক করলাম। একটা বক্স আসলো www.odex.com। টার্গেট, যদি টার্গেট বলে আমরা টার্গেট সবসময় আমরা ফিল আপ করবো ওপেন লিঙ্ক ইন দ্য সেম উইন্ডো। আমরা এটাই ক্লিক করব, মানে এখানে সুবিধা আছে, মানে ওপেন লিঙ্ক ইন দ্য সেম উইন্ডো ক্লিক করলে যে সেম উইন্ডোতে মানে ওপেন হবে সেই নতুন লিঙ্কটা। আর ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো ক্লিক করলে আমার সেই লিঙ্কটা, সাপোজ আমি প্রথম আলোতে আছি, প্রথম আলো থাকবে প্লাস প্রথম আলোর পাশে আরেকটা লিঙ্ক ওপেন হয়ে সেই জিনিসটা থেকে দেখাবে, মানে আর সেম উইন্ডো। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে সেম উইন্ডোতে দেখানো। টাইটেলে কোনো কিছু না লাগলেও চলবে। ইনসার্ট, এই যে অনলাইন জবস এটা হয়ে গেল। তারপর আমি ফ্রেন্ডস আমি এখানে সিলেক্ট করলাম, www.facebook.com। এটা হচ্ছে সেম উইন্ডো। ওকে, ইনসার্ট। আবার আমি চাচ্ছি সার্চে ক্লিক করলে আমি একই জিনিসটাকে 3বার করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইনসার্ট www.google.com, সেম উইন্ডো। ওকে, ইনসার্ট। দেখুন এবার আমরা যদি অনলাইন জবসে যদি ক্লিক করি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে মেবি। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে দেখুন এটা পোস্ট হওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক্যালি ডাইরেক্ট ক্লিক করলে কাজ হবে। মানে আমরা যখন লিঙ্ক তৈরি অবস্থায় যে এখনো দেখেন এটা পোস্ট হয় না, সেই জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হচ্ছে। দেখুন ওডেক্স চলে এসছে, এটা ওডেক্স। তারপর আমরা যদি ফ্রেন্ডসের উপরে ক্লিক করি, ফেসবুক চলে আসছে। আবার আমরা যদি সার্চের উপরে ক্লিক করি কন্ট্রোল চেপে ধরে, তাহলে গুগল চলে আসছে। এই যে গুগল চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিঙ্ক কিভাবে বিল্ড করতে হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পেজ র্যাঙ্ক নিয়ে। পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক সংক্ষেপে বলে পিআর। পিআর এর ইলিভারেশন হচ্ছে পেজ র্যাঙ্ক। তো পেজ র্যাঙ্ক বিষয়টা কি? দেখুন প্রত্যেকটা ইউনিভার্সিটি অথবা নিউজ পেপার, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা র্যাঙ্ক থাকে, যেটা ভালো, যেটা স্টুডেন্ট বেশি মানে মানসম্পন্ন সেটাকে মানে র্যাঙ্কিংয়ে প্রথম দিকে থাকে, এবং যেগুলো কম সেটার র্যাঙ্কিংয়ে পরের দিকে থাকে। সাপোজ ধরো নিউজ পেপার নিয়ে একটা র্যাঙ্কিং, তো নিউজ পেপার নিয়ে যদি একটা র্যাঙ্কিং করা হয় সেটা কোনটা প্রথমে হবে? আমি যদি পাঠক সংখ্যা বিবেচনা করি এবং কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করি, তাহলে নিঃসন্দেহে প্রথম আলো 1 নম্বরে থাকবে। এরপরে হচ্ছে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকাগুলো এইভাবে র্যাঙ্কিংয়ে আসবে। তো এখন ধরুন চট্টগ্রাম মঞ্চ অথবা দৈনিক পূর্বকোণ। আচ্ছা, ধরুন চট্টগ্রাম মঞ্চ, তাহলে প্রথম আলোতে র্যাঙ্ক হচ্ছে যদি আমরা 5 ধরি, আর চট্টগ্রাম মঞ্চের র্যাঙ্ক হচ্ছে 1। তার মানে প্রথম আলোতে যদি আমি প্রচার করি তাহলে কমপক্ষে 10 লাখ মানুষ প্রতিদিন প্রথম আলো পড়ে, আর চট্টগ্রাম মঞ্চ পড়ে ধরুন 5,000 মানুষ। তাহলে বুঝতেই পারছেন র্যাঙ্ক হচ্ছে সেটাই, মানে যে একটা ওয়েবসাইট কতটা ভালো, অথবা একটা ওয়েবসাইটের কন্টেন্ট কতটা ভালো এবং সেটা কত বেশি মানুষ ভিজিট করে, তার এই দুইটার
কম্বিনেশন করে একটা ওয়েবসাইটের র্যাঙ্ক ডিপেন্ড করে। তো আমরা যতগুলো ওয়েবসাইট দেখি সবগুলো ওয়েবসাইটের একটা র্যাঙ্ক থাকে। এখন এই র্যাঙ্কটা আমাদের কেন দরকার? এই র্যাঙ্কটা দেয় গুগল। মানে গুগল যে র্যাঙ্কটা দেয়, সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে 0, আর সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে 9, আর সর্বনিম্ন র্যাঙ্ক হচ্ছে 0। মানে সর্বনিম্ন হচ্ছে 0 এবং সর্বোচ্চ হচ্ছে 10, 9 না 10, 0 থেকে 10। মানে যেটা কোনো র্যাঙ্ক নাই সেটা হচ্ছে 0, আর যেটা সবচেয়ে বেশি র্যাঙ্ক সেটা হচ্ছে 10। মানে গুগল এভাবে একটা র্যাঙ্কিং করে থাকে। তো এটাকে বলে পেজ র্যাঙ্ক। তো মানে এখন দেখুন আমরা পেজ র্যাঙ্ক কীভাবে ডিসাইড করব। এখন ধরুন কোনো একজন লোক, এখন আমরা আমরা কয়েকটা আর্টিকেল সাইট আমরা নিলাম। এখন মনে করুন কোনো ওয়েবসাইটের বাহ্যিক ডিজাইন দেখে এটা বোঝা যায় না যে ওয়েবসাইটের মানটা কেমন। আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তো এই জিনিসটা বুঝতে না পারলে আমাদের এই সাইটটাকে নিয়ে কাজ করা আমাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে। কারণ এই সাইটের মান কেমন সেটা যদি আমরা বুঝতে না পারি, সেটার সাইট অনেক ভিতরে গিয়ে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। বাট সেটার মান কেমন সেটা যদি আমরা খুব সহজে বুঝতে পারি, তাহলে ওই সাইট নিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারবো। তো এই বুঝতে আমাদেরকে হেল্প করে গুগল। কারণ এবং গুগল এই জন্য প্রত্যেকটা সাইটের একটা র্যাঙ্ক নির্ধারণ করে দেয়, যেটা সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম মানে থেকে অটো যে র্যাঙ্কটা সেট হয়। এখন সেই র্যাঙ্কটা আমরা কীভাবে দেখব? কোন একটা সাইটের র্যাঙ্ক আমরা কীভাবে দেখব? সাপোজ এই যে প্রথম আলো, ধরুন বাংলাদেশের থেকে বাইরে, ধরুন আমেরিকান একজন মানুষ বাংলাদেশের কোনো একটা নিউজ পেপার দেখছে। তো সে প্রথম আলোকে ভালো মনে করবে, মানে প্রথম আলো এবং সাপোজ অন্য কোনো একটা পত্রিকা, মানে প্রথম আলো অথবা পূর্বকোণ অথবা অন্য যে কোনো একটা পত্রিকা, এখন সে কোনটাকে সবচেয়ে ভালো মান করবে? অথবা আপনি যে কোনো দুইটা আপনি আর্টিকেল সাইট খুঁজে নিলেন, অথবা ক্রিকেট নিয়ে দুইটা সাইট আপনি খুঁজে নিলেন। এখন কোন সাইটটা সবচেয়ে বেশি পপুলার, কোন সাইটটা সবচেয়ে বেশি ভালো, সেটা আপনি কীভাবে কম্পেয়ার করবেন? মানে আপনাকে 10টা সাইটের একটা লিস্ট দেওয়া হলো, অথবা আপনি গুগলে সার্চ করে আপনি ক্রিকেট সম্পর্কিত 10টা সাইট আপনি মানে নিয়ে আসলেন। এখন এই 10টা সাইট থেকে কোন সাইটটা সবচেয়ে ভালো হবে এটা আপনি কীভাবে ডিসাইড করবেন? এটা ডিসাইড করতে আপনাকে হেল্প করবে গুগল। কারণ গুগল প্রত্যেকটা সাইটের পেজ র্যাঙ্ক নির্ধারণ করে রাখে। তো আমরা পেজ র্যাঙ্ক কীভাবে বুঝবো? যেমন প্রথম আলোর পেজ র্যাঙ্ক কত সেটা আমরা কীভাবে বুঝবো? তো আসুন আমরা জিনিসটাকে দেখি। আমরা পেজ র্যাঙ্ক নির্ধারণ করার জন্য, পেজ র্যাঙ্ক বোঝার জন্য আমরা যাব www.prchecker.info prchecker.info। আমরা এই সাইটে গিয়ে জাস্ট এখানে প্রথম আলো লিখে আমরা পিআর চেক করলেই, prothomalo.com লিখে আমরা চেক পিআর এটা দিলেই সে প্রথম আলোর পিআর চলে আসবে। এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, 5CZ9SPE। কোনো কারণে এটা দেখাচ্ছে না। সাপোজ আমরা ওডেক্সের পিআর চেক করব, odex.com। দেখুন চেক পিআর, KQ4P9। তাহলে ওডেক্সের পিআর হচ্ছে 6, মানে সর্বোচ্চ পিআর 10-10-এর মধ্যে ওডেক্সের পিআর হচ্ছে 6। তাহলে আমরা prchecker.info, এই prchecker.info থেকে আমরা কোন একটা সাইটের পিআর চেক করতে পারবো।
ভেরি গুড। এবার এটা ভুলে যান, কারণ আপনি কখনো এইভাবে পিআর চেক করবেন না। মানে কারণ হচ্ছে দেখুন দেখুন এইভাবে পিআর চেক করলে একটা পিআর চেক করার জন্য অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, যে সাইটের নামটা লেখা আবার ক্যাপচা ফিল আপ করা অনেক ঝামেলা। তার চেয়ে যদি ব্যাপারটা এমন হয় যে আপনি কোনো একটা সাইট লিখলেন, আপনি লিখলেন যে www.orex.com অথবা প্রথমালো.com, যে সাইটটা খুলতেই খোলার সাথে সাথে পিআরটা অটোমেটিক্যালি এখানে ব্রাউজারে দেখা যাচ্ছে, তাহলে বিষয়টা খুব খুব ভালো হয় না? রাইট। তো এই কাজটি করার জন্য মানে আপনার সাইট খুলতেই যেন আপনার পিআরটা দেখা যায়, সেই বিষয়টা করার জন্য আমরা ব্রাউজারে একটা পিআর চেকার আমরা সেট করব। মানে আমরা এক্সট্রা একটা অ্যাডঅনস সেট করব। অ্যাডঅনস মানে হচ্ছে যে ব্রাউজারের সাথে সংযোজিত এক্সট্রা একটা বিষয়। দেখুন আমরা মানে ব্রাউজারকে আমি বলে দেব যে তুমি যে কোনো ওয়েবসাইট খোলার সাথে সাথেই সেটার পিআর কত আমাকে বলে দেবা। তো সেই জন্য ব্রাউজারের সাথে এক্সট্রা একটা সফটওয়্যার সেট করতে হবে। অ্যাকচুয়ালি সেই স্পেশালিস্ট সফটওয়্যারগুলোকে বলে অ্যাডঅনস, মানে আমরা একটা অ্যাডঅন সেট করব। তো অ্যাডঅন সেট করার জন্য আমরা যাব ফায়ারফক্সে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডঅনস। আপনার মজিলা যদি পুরনো ভার্সনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডঅনস অপশনটা খুঁজে পাবেন টুলস মেনুর আন্ডারে, টুলস থেকে অ্যাডঅনস অথবা ফায়ারফক্সে অ্যাডঅনস। অথবা আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার হয়ে থাকে তাহলে গুগল ক্রোম ব্রাউজারে আপনি এই জিনিসটা পাবেন একদম সর্বডানে সেটিংস, মানে এই যে আপনার যে রেঞ্জের মতো যে আইকনটা আছে, মানে সেটিংসের যে আইকনটা ডানে, মানে এই জায়গায় গুগল ক্রোমের এই জায়গাতে সেটিংসের একটা আইকন দেখবেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে একটা লিস্ট ওপেন হবে, সেখান থেকে আপনি ক্লিক করবেন সেটিংসে, এখানে লেখা থাকবে সেটিংস। এই সেটিংসে ক্লিক করে আপনি যাবেন গেট এক্সটেনশন, মানে রেঞ্জের আইকন থেকে সেটিংস থেকে গেট এক্সটেনশন, এখানে গেলে আপনি এটা বুঝতে পারবেন। তো দেখুন আমরা এখন মজিলাতে সেট করছি। আমরা ফায়ারফক্সে গেলাম, ফায়ারফক্স থেকে আমি অ্যাডঅনসে ক্লিক করলাম, অ্যাডঅনস থেকে আমি যাব গেট এক্সটেনশন, আমি যাচ্ছি গেট অ্যাডঅনস আমি ক্লিক করলাম। এরপর দেখুন উপরের সার্চ বারে আমি লিখব পেজ র্যাঙ্ক চেকার লেখে আমি সার্চ করলাম। তাহলে দেখুন এখানে অনেকগুলো ব্রাউজার আমাকে দেখাচ্ছে, অনেকগুলো অ্যাডঅনস আমাকে দেখাচ্ছে। আমি যে কোনো একটা অ্যাডঅনস অ্যাড করলেই হবে। আমি এই অ্যাডঅনসটা আমি অ্যাড করছি, ইনস্টল। তো আমি এখানে পেজ র্যাঙ্ক চেকার লেগে সার্চ করলাম, আপনি পেজ র্যাঙ্ক চেকার না লেখে পিআর চেকার লেগে সার্চ করুন। তারপর পেজ র্যাঙ্ক চেক, পিআর চেক, অথবা শুধু পিআর, অথবা শুধু পেজ র্যাঙ্ক, যেভাবে সার্চ করুন না কেন এটা আসবে। তাহলে দেখুন আমরা এটা ইনস্টল করছি, ইনস্টল, এই যেটা ডাউনলোড হচ্ছে, মানে আমাদের যে অ্যাডঅনসটা আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। এটা খুব বেশিক্ষণ লাগে না, খুব দ্রুত হয়ে যায়। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে দেখুন এখানে যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি রিস্টার্ট নাও মানে আপনার কম্পিউটার রিস্টার্ট না, এটা হচ্ছে মজিলা অফ হয়ে আবার অন হবে। ক্লিক করলাম রিস্টার্ট নাও, তাহলে মজিলা অফ হয়ে গেল, আবার চালু হচ্ছে। এবং চালু হওয়ার সাথে সাথে আমরা দেখবো একটা এক্সট্রা একটা অ্যাডঅনস চলে এসছে। দেখুন আমরা যদি প্রথম আলো খুলি, এই যে দেখুন, এই যে প্রথম আলো খোলার সাথে সাথে সেটার পিআর এখানে এক্সট্রা একটা বার এখানে দেখা যাচ্ছে। এবং এই যে প্রথমে যে গুগলের পিআর, প্রথম আলো খোলার সাথে সাথে সেটার পিআর শো করছে 10-5। ইয়াহু অ্যান্সারের পিআর হচ্ছে 10-7। সামহাইর ইন ব্লগের পিআর হচ্ছে 10-5। আর্টিকেল বেসের পিআর হচ্ছে 10-6। সরি, দেখা যাবে এখন, মানে এটা লোড হওয়ার পরে দেখা যাবে, কোনো কারণে এটা দেখা যাচ্ছে না। এবং গুগলের পিআর হচ্ছে 10-9। তারপর এই কোম্পানিটা, এটার পিআর হচ্ছে বি স্পিড, এটার পিআর হচ্ছে 10-0, মানে এটার কোনো পিআর নাই। তাহলে আপনি এইভাবে কম্পেয়ার করতে সুবিধা হবে যে যেসব সাইটের পিআর বেশি সেই সব সাইটগুলো ভালো সাইট। যেমন এই সাইটটা অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন খুব মানসম্মত সাইট। আসলে আমরা এই সাইটটা আসলে তেমন কিছুই নেই এই সাইটে।
সেটা তার প্রমাণ হচ্ছে এটা পিআর 0। তাহলে সেই সাইটগুলোই ভালো সাইট যে সাইটগুলোর পিআর ভালো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পিআর কীভাবে চেক করব। তো আমরা এইভাবে ছাড়াও আমরা আরও একভাবে আমরা পিআর চেক করতে পারি, সেটা হচ্ছে সফটওয়্যার দিয়ে। তো আমরা পরবর্তীতে এই সফটওয়্যারের ইউজ সম্পর্কে জানবো। ওই সফটওয়্যার দিয়ে আমরা একসাথে কয়েক হাজার ইউআরএল, সাপোজ আপনাকে 10,000 ইউআরএল দিল, 10,000 ইউআরএল আপনি মানে কয়েক মিনিটের মধ্যেই সফটওয়্যার দিয়ে আপনি পিআর চেক করতে পারবেন। আমরা যখন ইউআরএল কালেকশন সফটওয়্যারে যাব, স্পেশাল আমরা ইউআরএল কালেকশন সফটওয়্যার যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই জিনিসগুলো আমরা দেখাবো। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে পিআর কি অথবা পেজ র্যাঙ্ক কি। এখন পেজ র্যাঙ্কের মধ্যে একটা বিষয় হচ্ছে হাই পিআর। হাই পিআর মানে কি? মানে আমরা কোন ধরনের সাইটগুলোকে খুব ভালো মানের সাইট মনে করব? যে সাইটগুলা 4 অ্যাবাভ, মানে যে সাইটগুলা পিআর 4 অ্যাবাভ, 4 প্লাস, 4 এর উপরে যে সাইটগুলা আমরা সেগুলোকে ভালো মানের সাইট আমরা বলতে পারি। যদিও বা অনেকে বলে যে 5 এর উপরে সাইটগুলা, তবে 4 সাইটগুলো ভালো মানের সাইট। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ডস, সরি, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও এটা কোথায় লিখি? আচ্ছা, আমি এখানে লিখছি হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও কাকে বলে? হ্যাঁ, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যে এসইও, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। মানে ভালোভাবে কোনো রকম ট্রিক্স অ্যাপ্লাই না করে, মানে যে এসইও। যাই হোক, এই বিষয়ে এখন আপনারা বুঝতে না পারের কথা, পরবর্তীতে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে এখানে আমরা যখন এসইও করব, সার্চ ইঞ্জিনের অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে যখন আপনি এসইও করবেন, সেটাকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট কোনটা? ব্ল্যাক হ্যাট হচ্ছে যে সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভায়োলেট করে যখন আমরা এসইও করব, সেটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। মানে সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করে আপনি যখন এবং সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে যখন কোনো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে আমরা হোয়াইট হ্যাট হচ্ছে ভালো এসইও আর ব্ল্যাক হ্যাট হচ্ছে খারাপ এসইও। তো আমাদেরকে বায়ার যেটা করতে বলে সবসময় আমরা হোয়াইট হ্যাট এসইও করব। যাই হোক, হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। আচ্ছা, এবার আমরা আলোচনা করব কিওয়ার্ডস। This is the most important terms of SEO. Keywords কি মানে হচ্ছে চাবি, আর ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড। মানে এমন একটা ওয়ার্ড, কিওয়ার্ডস, যাই হোক, এটা ওয়ার্ডটা শুনেই বোঝা যাচ্ছে যে এমন একটা ওয়ার্ড যেটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যেটা অনেক কিছুই মানে মূল কথাটা বহন করবে। তো কিওয়ার্ডস নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। তো আপাতত আমরা একটুকু কিওয়ার্ড সম্পর্কে বুঝলে চলবে যে কিওয়ার্ডস বিষয়টা আসলে কি। যেমন দেখুন, আমরা যে কোনো কিছু খুব শর্ট করে, আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা অনেক লং সেন্টেন্স না বলে আমরা শর্ট করে বলি। যেমন আমরা যখন একটা রিক্সাওয়ালাকে ডাকি, আমরা রিক্সাওয়ালা ভাই এদিকে আসেন, অথবা রিক্সা ড্রাইভার ভাই এদিকে আসেন, এইভাবে আমরা বলি না। আমরা বলি কি, রিক্সা, এই রিক্সা। অথবা ধরুন একটা লোক মাছ বিক্রি করছে, তাহলে আমরা তার অ্যাটেনশন ড্র করবো, তাকে ডাকবো, তাহলে আমরা মাছ বিক্রেতা ভাই এদিকে আসেন, আমরা সেটা না বলে আমরা বলি এই মাছ। তার মানে তো ঠিক তেমনি গুগলে যখন কেউ কোনো কিছু সার্চ করে, মানে সার্চ ইঞ্জিনে যখন কেউ কোনো কিছু সার্চ করে, তখন সে অনেক লম্বা একটা সেন্টেন্স বলে না। যেমন কেউ ফুয়েল সেভিং, মানে কেউ একটা কার খুঁজছে, ধরেন এমন একটা কার খুঁজছে যে কার ফুয়েল মানে সেভ করে, অথবা যে কার খুব লং লাস্টিং করবে, তাহলে সে কি লিখে সার্চ করবে? সে লিখবে হয়তো বেস্ট কার, অথবা লং লাস্টিং কার, অথবা
ফুয়েল সেভিং কার, এই ধরনের সে ওয়ার্ড লেগে মানে সার্চ করবে। সে ওভাবে লেগে সার্চ করবে না যে দ্য কার হুইচ হুইচ সেভ ফুয়েলস, অত লম্বা সেন্টেন্স লেগে সে সার্চ করবে না, সে লিখবে জাস্ট ফুয়েল সেভিং কার অথবা লং লাস্টিং কার। তাহলে আমরা যখন এসইও করব, এসইওর সাথে যে কিওয়ার্ডস বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা কিওয়ার্ডসগুলো দিয়েই আমরা এসইও করব। মানে আমরা যে অ্যাঙ্কর যেটা বলেছি, যে অ্যাঙ্কর তৈরি করা, অ্যাঙ্কর তৈরি করে এই যে আমি ফ্রেন্ডস লিখে ফেসবুকে নিয়ে গেলাম, এই যে সাপোজ যে ফ্রেন্ডসে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, অনলাইন জবসে ক্লিক করলে ওডাক্সে চলে যাবে, সার্চে ক্লিক করলে গুগলে চলে যাবে। তাহলে এই যে আমরা অ্যাঙ্করে যে জিনিসগুলো দিয়ে যেই শব্দগুলো লিখবো অ্যাঙ্কর টেক্সট হিসেবে, সেগুলো কিওয়ার্ডস, এবং এই কিওয়ার্ডসগুলো বায়ার আমাদেরকে প্রোভাইড করবে। আমরা জাস্ট বায়ারের কিওয়ার্ডস লিস্ট, মানে বায়ার যখন আমাদেরকে কাজ দেবে তখন কিওয়ার্ডসের একটা লিস্ট আমাদেরকে দিবে, যে 15 থেকে 20টা কিওয়ার্ডস আমাদেরকে দিবে, আমরা সেই কিওয়ার্ডসগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে আপাতত কিওয়ার্ডস নিয়ে আমরা পরে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছি। কিওয়ার্ডস নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, যে কিওয়ার্ড কিভাবে সিলেকশন করব, কিওয়ার্ড কিভাবে মানে অ্যানালাইসিস করব, অনেক জটিল আলোচনা আছে। তো আপাতত কিওয়ার্ডস নিয়ে আমাদের জাস্ট একটুকু জানলে হবে যে কিওয়ার্ডস হচ্ছে যে সার্চ ইঞ্জিনে যে ভিজিটর সার্চ করে তার সম্ভাব্য ওয়ার্ডগুলা। ধরেন আমার বায়ার আমার বায়ার কার সেল করে, তাহলে আমার বায়ার যে প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্টের যে ক্রেতারা, সেই প্রোডাক্টের ক্রেতারা কোন কোন শব্দ দিয়ে সেই ধরনের প্রোডাক্ট খুঁজবে। ধরেন কারের যে ক্রেতারা কোন কোন শব্দ দিয়ে খুঁজবে কার, এই যে কার, বেস্ট কার, ফুয়েল সেভিং কার, লং লাস্টিং কার, তারপর ইকোনমি কার, তারপর মানে খুব রেড কার, হোয়াইট কার, এই ধরনের ওয়ার্ডগুলো লিখে খুঁজবে। তাহলে আমার কোম্পানিকে কী করতে হবে, সেগুলো গ্যাস করতে হবে। গ্যাস করে মানে এই কিওয়ার্ড রিসার্চের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে বায়ারের, মানে আলাদা কাজ এটা কিওয়ার্ড রিসার্চ করা। তো আমাদেরকে বায়ার কিওয়ার্ডসগুলো দিবে, 15 থেকে 20টা কিওয়ার্ডস দিবে। আচ্ছা যাই হোক, কিওয়ার্ডস কি বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। যেমন আমরা দোকানের সাইনবোর্ড দেখি, এবং সাইনবোর্ডে কি লেখা থাকে, দোকানের নাম, এবং নিচে লেখা থাকে এটা যাবতীয় মুদিমাল পাওয়া যায়। তো যাবতীয় মুদিমাল, এই মুদিমাল শব্দটা হচ্ছে একটা কিওয়ার্ডস। তার মানে দোকানদার দোকানে তার কিওয়ার্ডসে সেট করে। আবার দোকানের যে বিভিন্ন শেলফ থাকে, বিভিন্ন তাকে যে এখানে লেখা থাকে যে আমরা বিশেষ করে মিনা বাজার এবং আগরাতে যখন যাই তখন আমরা জিনিসগুলো দেখি যে বিভিন্ন কিওয়ার্ডস লেখা থাকে, যে এখানে মানে এখানে গ্রোসারি, এখানে ভেজিটেবলস, এখানে ফ্রুটস। এই যে ভেজিটেবলস, ফ্রুটস, গ্রোসারি, এই ওয়ার্ডগুলো হচ্ছে কিওয়ার্ডস। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ডসটা কি। এরপর আরেকটা হচ্ছে সার্চ। আমি জিনিসটা এখানে লিখছি, SERPS। বিষয়টা আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। সার্চ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। কোথায় লিখি, আমি লিখছি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু নিয়ে আমরা সার্চ করব, সার্চ করার পর আমাদের যে লিস্টটা আমরা পাবো সেই লিস্টের অনেকগুলো পেজ আকারে আমাদেরকে দেখাবে। যেমন আমরা যদি শুধুমাত্র কার লেগে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমাকে অনেকগুলো লিস্ট, অনেকগুলো রেজাল্ট আমাকে দেখাবে, কয়েকশো কোটি রেজাল্ট আমাকে দেখাবে। এখন কয়েকশো কোটি রেজাল্ট সে তো একসাথে আমাকে দেখাতে পারবে না, তখন সে অনেকগুলো পেজে ভাগ করে আমাকে এই রেজাল্টটা দেখায়। যেমন অনেকগুলা কয়েকটা পেজে সে দেখায়। এই যে এটা হচ্ছে 1 নম্বর পেজ, 1 নম্বর পেজে রেজাল্ট থাকে 10টা। 2 নম্বর পেজে যদি আমি ক্লিক করি এখানে আমি পাবো 10টা, 3 নম্বর পেজে পাবো 10টা। এইভাবে ক্লিক করতে করতে আমি কি 10টা করে পাবো। এভাবে পেজের সংখ্যা আছে কি কয়েক লাখ পেজ। এই যে 10টা পেজ এরকম আছে কয়েক লাখ পেজ। তো প্রত্যেকটা পেজকে বলা হয় সার্চ। সার্চ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, মানে সবগুলোকে মিলে বলা হয় কি, এই সবগুলো পেজকে একসাথে বলা হয় সার্চ, অথবা একটা ইন্ডিভিজুয়াল পেজকে বলা হয় সার্প। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, একটা পেজকে যখন আমরা আলোচনা করব তখন এটাকে বলে সার্প। আর যখন সবগুলো পেজকে যখন একসাথে আমরা প্রকাশ করব
তখন সেটাকে বলা হয় সার্ভস। তাহলে এই টপিকটা আমাদের পরবর্তীতে বারবারই আসবে। তো যাই হোক, এগুলো ছিল আমাদের বেসিক টপিক। তো থ্যাংক ইউ।